শুরু করছি টাফ টক বিতর্ক। আজকে টান টান 2 ঘন্টা আমরা শুনবো টাফ টক বিতর্ক। আজকের বিষয়তে যাওয়ার আগে একটু গৌরচন্দ্রিকার প্রয়োজন এই কারণে আমরা পক্ষে বা বিপক্ষে কেন হই। একজন বিখ্যাত ফরাসি সাংবাদিক বলেন, মানুষ পক্ষে বা বিপক্ষে হয় 3টে কারণে। 1, নিজের স্বার্থে, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমার কোনটা দরকার, কোন পক্ষে দরকার। অনেকে একে শ্রেণী চেতনাও বলেন। 2, অনেকে হন কূটনৈতিক কারণে, অর্থাৎ আমার হয়তো শ্রেণী চরিত্র এমন যে শ্রেণী চরিত্রে আমার থাকার কথা উল্টো দিকে, কিন্তু এই মুহূর্তে কূটনৈতিক কারণে আমাকে এখানে থাকতে হবে। 3য় কারণ আবেগ। হ্যাঁ, কোনো দরকার নেই, আর্জেন্টিনারও আমি নই, ব্রাজিলেরও আমি নই, কিন্তু কখনো কখনো আমরা হয়ে উঠি আর্জেন্টিনা বা ব্রাজিল। এই মুহূর্তে গোটা বিশ্ব দুভাগে বিভক্ত। একদল বলছেন ইসরায়েলের পক্ষে, একদল বলছেন প্যালেস্তাইনের পক্ষে। আসলে তারা অনেকেই বলছেন হামাসের পক্ষে। অনেকে হামাসকে মনে করেন যোদ্ধা, অনেকে মনে করেন না তারা সন্ত্রাসবাদী সংগঠন। আবার অনেকে বলছেন ইসরায়েল দীর্ঘদিন ধরে যেভাবে প্যালেস্তাইনের মানুষদের অর্থাৎ গাজা স্ট্রিপে আটকে রেখেছিল, এরকম পরিণতি তো স্বাভাবিক। সুবিধার আর অসুবিধার হচ্ছে বাঙালি সব কিছুতে 2 ভাগে ভাগ হয়ে গেলেও একদিকে হামাস প্যালেস্তাইন, আবার অন্যদিকে ইসরায়েল, কোনো দিকেই নেই, মুখ খুলছেন না এমন অনেকেই আছেন। যেমন বিভিন্ন রাজনৈতিক দল আছেন, তারা নিশ্চয়ই কারোর না কারোর পক্ষে, কিন্তু তারা চুপ করে আছেন। সেই ফরাসি সাংবাদিক বলেছেন না, কূটনৈতিক কারণে। মন বলছে, অন্তরাত্মা বলছে আমি এ পক্ষে থাকবো, কিন্তু মুখ খুলছে না, পাছে কোনো না কোনো ভোট ব্যাংকে ধস নাবে। আবার অনেকের আবেগে অনেকে বলছেন তারা ইসরায়েলের পক্ষে, অনেকে বলছেন হামাস যোদ্ধাদের পক্ষে, আবার অনেকে বলছেন না, এ বিষয়ে আমরা চুপ করে থাকতে পারি না, কোনো একটা পক্ষ নিতেই হবে। তার কারণ আমরা প্রতিটা মানুষ কোথাও যেন এই আধুনিক জগতেও মধ্যযুগীয় এক অনিশ্চয়তার মধ্যে বাস করছি, যেখানে আমাদের পরিচয় শুধুমাত্র নিজের পরিচয় বা পরিবারের পরিচয় বা আমি কি কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বৃহত্তর পরিচয়। সুতরাং বঙ্গ সমাজও এই মুহূর্তে দ্বিধাবিভক্ত, সংশয়ে রয়েছে। আজকে আমরা টাফ টক বিতর্কে যাদের হাজির করছি, পশ্চিম বাংলার বুকে তারা শুধু সেরা বক্তা নয়, এই বিষয়ে তারা তাদের মত প্রকাশ করবেন, এবং বিশ্বাস করুন এর থেকে ভালো বক্তা আমার অন্তত জানা নেই। কারা রয়েছেন আজকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। রয়েছেন ডক্টর কুণাল সরকার, চিকিৎসক, সুবক্তা, আমরা সবাই চিনি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নারায়ণ চক্রবর্তী, তিনি লেখক, প্রাক্তন অধ্যাপক এবং খোলাখুলিভাবে কখনো কখনো রাষ্ট্রবাদী জাতীয়তাবাদীর পক্ষে কথা বলেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন মন্ত্রী, সিপিআইএম নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়, অবশ্যই সিপিআই নেতা, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার পরিচিত নির্বেদ রায়। নির্বেদ রায়ের বিভিন্ন পরিচয় আছেন, তার লেখক সত্তা এবং সুবক্তা হিসেবে তাকে আমরা সবাই জানি। আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? আলোচনার 1, বামেরা কেন প্যালেস্তাইনকে সমর্থন করে, বামেরা কেন প্যালেস্তাইনকে সমর্থন করে। 2, জাতীয়তাবাদীরা তারা কেন ইসরায়েলকে সমর্থন করে। 3, খুব গুরুত্বপূর্ণ, কেউ কেউ কেন চুপ করে আছে। এই প্রশ্নের উত্তর বঙ্গবাসী হিসেবে আমরা নিরন্তর খুঁজছি। আমরা এখনো পর্যন্ত জানি না আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে কোন পক্ষে, কারণ সরাসরি তারা তো কোনো পক্ষের কথা বলেননি। কিন্তু সত্যি কি তারাও নিরপেক্ষ? আমি জানি না এই আলোচনায় উঠে আসবে নাকি সেই সব প্রসঙ্গ। আমি প্রথমেই আমি শ্রীকুমার মুখোপাধ্যায় মহাশয়ের কাছে চলে যাব। তার কারণ কমিউনিস্টরা, বামেরা, তারা কেন সরাসরিভাবে প্যালেস্তাইনকে সমর্থন করছে, কেন প্যালেস্তাইনের সপক্ষে তাদের ছাত্র যুবরা মিছিল করছে, কি বলবেন শ্রীকুমার বাবু? 1 নম্বর হচ্ছে যে ওই মিছিল ছাত্র যুব শুধু নয়, আমি অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছি, এবং আমরাই প্রথম মিছিল বার করেছিলাম প্যালেস্তাইনের পক্ষে। ইনফ্যাক্ট প্যালেস্তাইনকে সমর্থন করা বামেদের তার থেকেও আর একটু পিছিয়ে গেলে, যখন ইসরায়েল দেশটা তৈরি হয়েছিল
তৈরি করা হয়েছিল, সেই সময় তার বিরোধিতা করে যিনি বক্তৃতা করেছিলেন ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে এবং আমাদের পার্লামেন্টেও একই সাথে, তার নাম জওহরলাল নেহরু। তিনি বলেছিলেন যে ইসরায়েল রাষ্ট্রটা তৈরি করাটা ঠিক হচ্ছে না এইভাবে যে ফর্মে করা হয়েছে। সুতরাং আমরা এই ভারতবর্ষের যে বিদেশের নীতি, বৈদেশিক নীতি, তার সাথে সামঞ্জস্য রেখেই বামেরা বলতো যে আমরা ওদের পক্ষে। আসলে দেশটা তো প্যালেস্টাইন, ইসরায়েল বলে তো কিছু ছিল না, এটা করে দেওয়া হলো। কিভাবে করা হলো? ইউনো এর থেকে বড় চালাকির কিছু হয় না যে 7% লোকের জন্য 56% জমি, আর বাকি 93% লোকের জন্য বাকি ওই 46-44 কিছু একটা। তো এইটা হচ্ছে জমির ডিস্ট্রিবিউশন। এইভাবে তো শুরু হয়েছিল ইসরায়েল রাষ্ট্র তৈরি। ক্ষোভ তো তখন থেকেই তৈরি হয়েছে। তারপরে ঠিক 1 বছরের মধ্যে, শুধু ইউনোর প্রস্তাবের পর থেকে 1 বছরের মধ্যে তারা যেখানে গেলেন তা তো 80% জমি দখল হয়ে গেল তার মধ্যে। এবং এক দিনের মধ্যে 6 লক্ষ লোক কোথা থেকে জিউস এসে হাজির হয়েছিল সে ইতিহাস তো মানুষের কাছে এখন বইয়ের পাতার মধ্যেই রয়েছে। সুতরাং লোক আনা হলো, লোক ভরা হলো। এবং একটা ঐতিহাসিক ঘটনাও আছে যে জার্মানির যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তাদের যে ওপর যে অত্যাচার, এটা একটা ঘটনা। কিন্তু তার মানে এই ঘটনাটা মাথায় রেখেও আমি বলছি, যেভাবে প্যালেস্তাইনে প্রতিদিন যে আক্রমণ, আমরা হামাসের পক্ষে না বিরুদ্ধে সেটা নয় ঋতব্রত, আমার মূল কথা হচ্ছে আমরা প্যালেস্তাইনের পক্ষে। এখন প্যালেস্তাইন মানে তো এইটুকু অংশ, আর সেই অংশের একটা আরও ছোট অংশ হচ্ছে গাজা স্ট্রিপ। সেখানে তো জেতা একটা সরকার, সেই সরকারটা হামাস পরিচালিত। সুতরাং আমরা যদি হামাসের পক্ষে বলি, তার মানে ওখানকার সরকার ওখানকার মানুষদের জন্য নিরাপত্তা দিতে যা বোধ করছে আমরা তার সঙ্গে আছি। দখলদারির যদি কথা বলি, কেউ কেউ বলছেন আরে হামাস তো শুরু করেছিল যুদ্ধটা। যুদ্ধ তো আজ শুরু হয়নি, যুদ্ধ তো ইউনো যেদিন মানে ঠিক করলো যে তারা ইসরায়েল রাষ্ট্রের জন্ম দেবে, যুদ্ধ তো তখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই তো মৃত্যুর মিছিল চলছে একদম। কাজেই আমরা এইটার বিরুদ্ধে, মৃত্যুর মিছিলের বিরুদ্ধে আমার অর্গানাইজেশন সিপিআই, সে তো অন্য কথা, রাজনৈতিক দল, কিন্তু আমার সরাসরি যে সংগঠনের সাথে যুক্ত সেটা কিন্তু শান্তি প্রগতির পক্ষে, একদম পিস অ্যান্ড সলিডারিটির পক্ষে। তারা কিন্তু বলছে যুদ্ধ বন্ধ হওয়া উচিত এখন, এটাই আমাদের সিদ্ধান্ত, যুদ্ধটা বন্ধ করুন। কারণ পরশু কে যুদ্ধ বন্ধ করবে? কারণ যুদ্ধ বন্ধ করতে গেলে কতগুলো রাষ্ট্রকে তো ইসরায়েলকে বলতে হবে যে তুমি থামাও। তো বড় রাষ্ট্র তো আমেরিকা, সব থেকে শক্তিধর, সে কি করছে? আণবিক শক্তিতে বলিয়ান ইসরায়েল, তাকে অস্ত্র দিচ্ছে, যতটা পারছে দিচ্ছে। তাহলে কি দাঁড়াবে বলুন তো? যুদ্ধটা এখন তো শুধুমাত্র প্যালেস্তাইনের যুদ্ধ নয় তো, এই যুদ্ধ তো আমেরিকার এবং মাত্র কিছু রিফিউজি লোক যাদের বাড়ি ঘর সব বহু আগে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এখন ওই যুদ্ধটা যদি ওরা নাও করতো তাও চূর্ণ হয়ে যেত। কতটুকু জায়গা আছে তাদের কাছে? আমরা এইটার বিরুদ্ধে। প্রতিদিনের যে গণহত্যা, আমরা তার বিরুদ্ধে। প্রতিদিন মহিলাদের ওপর যে অত্যাচার, যেটা আগে ইসরায়েল কখনো করতো না, তা হচ্ছে কোনো যুদ্ধতে তারা ধর্ষণ করেনি মেয়েদের, এখন ধর্ষণটাও চলে এসছে, এটা জুড়ে গেছে। যুদ্ধ বেশি দিন চললে এটাই ঘটে, মিলিটারির মধ্যে এই জিনিস আমরা দেখেছি সব দেশেরই। সুতরাং এখন ওই ধর্ষণটাও জুড়ে গেছে কিন্তু এর সাথে। বাচ্চাদের ডেলিবারেটলি হসপিটালে গিয়ে তারা মেরে আসছে, তা তো দেখছে, ওরা বলছে আমরা মনে করছি হামাসের লোক আছে। এর মানেটা কি? সেখানে তো কোনো অস্ত্র পাওয়া যাচ্ছে না, সেখানে তো কোনো লোক আর্মড হয়ে ওদের মারার জন্য চেষ্টা করছে না। হসপিটালে বেডে যে রুগীগুলো, সেই রুগীগুলোকে অ্যারেস্ট করে নিক, তাও কোনো আপত্তি নেই, মেরে ফেলতে হবে। ওখানে যারা শেল্টার নিয়েছে, ইউনোর স্কুল ধ্বংস হয়ে গেছে, একটার পর একটা ইউনোর শেল্টার, রিফিউজি ক্যাম্প, এগুলো ধ্বংস হয়ে গেছে। তাহলে যুদ্ধটার কি পরিণতি? এইটা কখনো দাঁড়াতে পারে? আমার একটা কথা খুব বলার, আমার এটা কষ্ট হয় যে ডিপারচার আমাদের পুরনো যে সরকার যা আমাদের এতে ছিল, ইসরায়েল তো কম চেষ্টা করেনি এখানকার ইন্টেলেকচুয়ালদের ওখানে নিয়ে গিয়ে ভালো গবেষণার সুযোগ করে দেওয়া। আমি তো নিজে জানি যে আইআইটিতে কীভাবে প্রস্তাব আসতো, ইসরায়েল থেকে আসতো, আমাদের সরকারের কোনো সম্পর্ক নেই, ওরা প্রস্তাব পাঠাচ্ছে যে তোমরা স্কলারশিপে অ্যাপ্লাই করো, ঢালাও স্কলারশিপ। আপনি বলুন তো যে এখন এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গের 12,000 রিসার্চ স্কলার তারা ওখানে রিসার্চ করছে,
12,000 সংখ্যাটা কিন্তু। আচ্ছা, পশ্চিমবঙ্গের মধ্যে এই 12,000 রিসার্চ স্কলার রয়েছে? অ্যাডমিশন গত 3 বছরের মধ্যে 12,000 কোনো রিসার্চ স্কলারশিপে জয়েন করার লোক আছে? নেই তো। এইটা কিন্তু ওখানে স্কলারশিপ পাচ্ছে। ইসরায়েল খুব উন্নত জায়গা। আপনাকে ওদের যা সমস্ত পেগাসাস থেকে শুরু করে যা সমস্ত গোপন কনফিডেন্সিয়াল আছে, ডিফেন্স রিসার্চ, ঢুকতে দেবে কখনো? ওই সমস্ত ক্ষেত্রে তারা বলছে এলিমেন্টারি রিসার্চ। এর থেকে হাস্যকর হয় না? আমরা যখন বলছি ইন্ডাস্ট্রির সাথে ইন্টিগ্রেটেড রিসার্চ, যেটাকে অ্যাপ্লাইড সায়েন্স বলছে, সেই জায়গাতে তারা চাইছে না। কিন্তু ইসরায়েল আপনাকে ফ্রি হ্যান্ড দিচ্ছে, তুমি যত খুশি টাকা খরচ করো, তুমি রিসার্চ করো, কোনো অসুবিধা নেই। ভারতবর্ষের সরকার তাদেরকে নিয়ে এলো, ইসরায়েল থেকে নিয়ে এলো, চাই ইসরায়েলে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। এইসব গপ্প তো আমরা শুনেছি। কতটুকু আক্রমণ করতে পেরেছে? হামাস তো একটা ছোট্ট একটা সংগঠন, সেই সংগঠন তার একটা ছোট্ট রাজ্যের সে একটা মন্ত্রিত্ব চালায়, সেটা গাজা। তো তারা এতটা পাওয়ারফুল যে ইসরায়েলের মতো একটা অ্যাটমিক পাওয়ার যার কাছে আছে তার সাথে লড়তে পারে? এ হয় নাকি কখনো? কাজেই অনেক গল্পটাই আমাদের কাছে গল্পই ছিল। আমাদের দুর্ভাগ্য হচ্ছে বর্তমান দিল্লির সরকার তাদের ছাড়পত্র দিয়ে দিয়েছে। ও তো সরাসরি বলতে হয় না মোদি সাহেবকে। মোদি সাহেব তার কাজের মধ্যে দিয়ে গত 3 বছর ধরে আমাদের ইন্টেলেকচুয়াল ব্রেনডেন করে দিচ্ছেন ইসরায়েলের দিকে। এতে খারাপ কি হবে? আমেরিকার স্কলারশিপ কমে গেছে, কম একদম। ইউরোপের স্কলারশিপ আরও কম হয়ে গেছে, এবং এই সুযোগে এরা সবাই মিলে এখানে পৌঁছে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখুন যে এই ইসরায়েল সরকারটার তাদের প্রথম যিনি সমর্থন করেছেন সে তো অ্যাপার্থাইড সরকার, সে তো সাউথ আফ্রিকার, তখন তো রোডেশিয়া আর এই সব ব্যাপার স্যাপার। তো তারা সমর্থন করেছিল এদেরকে। এদের সমর্থিত লোকেরাই তো তারা ক্ষমতায় এসেছিল ইসরায়েলে। তো এবং তাদেরই তো লিগ্যাসি ক্যারি করছে। এ দল ও দল যাই ভাই বলেন, ওরা তো এখনও মনে করে তাদের সুপ্রিমেসির কথা। না জানার তো কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে, এটা খুব কষ্টের জায়গা একদম, যে আমাদের সরকার গোপনে তার জায়গা শিফট করে নিল। লোকের কাছে খবরটা, ওই 12,000 রিসার্চ স্কলার, এই কতজনের কাছে খবর পৌঁছাবে? কিন্তু ওটাই তো হচ্ছে মৃত্যুর রাস্তাটা দেখিয়ে দেওয়া, যে সম্পর্কটা তৈরি করে ফেলা আস্তে আস্তে করে। এইটা ভারতবর্ষ সরকার করছে। আমার কাছে খুবই খারাপ লাগছে। আর তাছাড়া নিজের স্বার্থ বুঝলেও এটাতে যাওয়া উচিত না, কারণ ওখান থেকে ইরান থেকে তেলের ব্যাপার আছে, যেটা অলমোস্ট তৈরি হয়ে যাচ্ছিল, একটা জায়গা তৈরি হচ্ছিল। পাকিস্তান কিছু সমস্যা করছিল, আফগানিস্তানের ওই নতুন তালেবানি সরকার কিছু প্রবলেম করছে, কি আদারওয়াইজ ইরান থেকে আপনি খুব সস্তায় তেল পেতে পারেন। নিজের ভালোটাও যদি কেউ বোঝে, তাহলে 12,000 ছেলের স্কলারশিপ দেওয়া নয়, আসল হচ্ছে তেলটা পাওয়াটা গ্যারেন্টেড হতো। সেটা খুব দুর্ভাগ্যজনক। নিজের ভালোটাও কোনো সরকার যদি না বোঝে, সেই সরকারটার নাম বিজেপি সরকার, তাহলে ন্যাচারালি তারা তো সমর্থন করবেই ওদের। অবশ্যই, হ্যাঁ, এটাই তো জায়গা। অবশ্যই। শ্রীকুমার বাবুকে ধন্যবাদ। শুরু করে দিলেন আলোচনার। কতগুলো প্রশ্ন নিশ্চয়ই তিনি উত্থাপন করেছেন। যেমন জওহরলাল নেহরু সেই সময় বিরোধিতা করেছিলেন এইভাবে ইসরায়েলের গঠনে। কিন্তু মুশকিলটা হচ্ছে, যারা আমাদের দেশেটাকে, অর্থাৎ গোটা ভারতবর্ষের, তৎকালীন ভারতবর্ষকে জন্মদিনের কেকের মতো কেটে কুটে ভাগ করেছেন ধর্মের নামে, তাদের কি সাজে ইসরায়েল তৈরি করার ক্ষেত্রে আপত্তি করা? প্রশ্ন, কোনো মন্তব্য নয়। নিশ্চয়ই পরবর্তী বক্তারা বলবেন এ নিয়ে। সত্যি তো, যদি ড্রিমল্যান্ডে আমরা না যেতে পারি, স্বপ্নের রাজ্য আমেরিকা, যেখানে স্বপ্ন বিক্রি হয়, স্বপ্নের সদাগর, সেখানে যদি আমাদের ছেলেমেয়েরা যেতে না পারে, তাহলে তো তারা প্রমিসড ল্যান্ড, অর্থাৎ চলে যাবে ইসরায়েলে। তাতে কি অসুবিধা আছে? নিশ্চয়ই পরবর্তী বক্তারা এ নিয়ে কথা বলবেন। তাহলে বামেরা কেন শুধুমাত্র ইরানের তেলের জন্য, নাকি শুধুমাত্র গোটা পৃথিবীতে যেখানে ইসলামিক শক্তি রয়েছে সেখানে কমিউনিস্ট পার্টি নেই, বামেরা নেই, সেই কারণে কোথাও কোথাও তারা সমর্থন করছেন, কোথাও কোনো কমিউনিস্ট পার্টির মুখপাত্র লিখছেন হামাস যোদ্ধা, আবার কখনো কখনো তারা বলছেন প্যালেস্তাইনে যারা লড়ছেন তারা বিপ্লবী। আর যারা তাদের নিজের ভূমি সমস্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষত বিক্ষত হয়ে যারা এক জায়গায় জড়ো হয়েছেন, তাদেরকে চক্ষুশূল করছেন। আমি কোনো বক্তব্য বলছি না, প্রশ্নগুলো উত্থাপন করলাম। পরবর্তী বক্তা কি বলেন, আমি সরাসরি চলে যাব ডক্টর নারায়ণ চক্রবর্তীর কাছে। নারায়ণবাবু কি বলেন, তার লেখা পড়েছি এ নিয়ে, বিভিন্ন জায়গায় লিখেছেন। কি বলেন, তিনি কি একমত শ্রীকুমার বাবুর সঙ্গে? প্রথমে যেটা বলতে হয়, আমার বন্ধু
শ্রী শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় তিনি যথারীতি বামপন্থী কায়দায় সেই স্ট্যালিনিস্ট ওয়েতে কিছু মিথ্যা কিছু অর্ধসত্য দিয়ে একটা বামপন্থীদের যে 1920 সালে তাশখান্দে যখন প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি হয় তখন থেকে তাদের যে নীতিটা ছিল যে জিহাদি ইসলামকে সমর্থন করা, সেই জায়গাটায় কিন্তু তার অবস্থানটা তিনি রেখে গেলেন, অবশ্য অত্যন্ত দুর্বলভাবে। তার কারণ হচ্ছে উনি হামাসকে একটা ছোট্ট অর্গানাইজেশন বললেন এবং উনি নাকি প্যালেস্টাইনের সমর্থক। আমি এইখানে ইসরায়েলকে সমর্থন বা হামাসকে সমর্থন বা বিপক্ষের থেকে প্রথম বলি যে এই যুদ্ধটা কেন কিভাবে লাগলো এবং এই হামাস কি। কারণ সাধারণ লোকের কাছে হামাসকে দুরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে। আসলে এটা কি? এটা ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট। এদের পুরো নাম হচ্ছে হারকাত আল মুকাওয়ামা আল ইসলামিয়া, ইসলামী প্রতিরোধী আন্দোলন। এর একটা সামরিক শাখা আছে যেটা এদের সবচেয়ে পাওয়ারফুল, তার নাম হচ্ছে ইজ আদ্দিন আল কাসাম ব্রিগেড। এই ব্রিগেড 2006 সালে ইলেকশানে গাজার স্ট্রিপে জেতে এবং তারপরে 2007 সালে তারা গাজায় শাসনভার গ্রহণ করে এবং আরাফাতের ফাতাহকে হারিয়ে দেয় এবং তারপরে সামরিকভাবে ফাতাহকে তারা সেখান থেকে এলিমিনেট করতে চায়, যেটা জিহাদি সন্ত্রাসীদের একটা কায়দা সারা পৃথিবী জুড়ে। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলিরা কেন সেখানে এসে থাকলো। আমি একটা ছোট প্রশ্ন করি যে আজকে 57টা ইসলামিক কান্ট্রি আছে যারা ঘোষিত ইসলামিক স্টেট। এই 57টা কিন্তু একসময় একটাও ইসলামিক কান্ট্রি ছিল না। তারা কাদের দখল করেছে, কাদেরকে তারা এলিমিনেট করেছে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন এসছে যে সবচেয়ে আগে নাকি সাউথ আফ্রিকা সমর্থন করেছিল ইসরায়েলকে। এটা ভুল, কারণ ইসরায়েল তৈরির মধ্যে রেকর্ড আছে। ইসরায়েল তৈরির মধ্যে 14ই মে 1948 বলেননি, বলেন না উনি বলছেন, আপনি বলেন। আচ্ছা, 48 সালে যখন 14ই মে দাভিদ বেন গুরিয়ন ইসরায়েলটা মানে গঠন করলেন, তখন প্রথম দিন তাকে সাপোর্ট করেছিলেন কে? ইউএস। এবং হ্যাঁ, এবং আরেকটা কথা এখানে মনে রাখতে হবে এই হামাস সম্পর্কে, যে হামাসের কিন্তু মূল বক্তব্য অনেকটা সেই আইসিসের মতোই, যে এরা একটা সন্ত্রাসী অর্গানাইজেশন এবং এই অর্গানাইজেশন কিন্তু প্যালেস্টাইনকে, আমি যেটা বলতে চাইছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও নিশ্চয়ই এর বাইরে কিছু বলেননি বা ভারত সরকারও করেনি, কারণ তার প্রমাণও আছে, বলছি যে প্যালেস্টাইনিয়ানদের বিরুদ্ধে কিন্তু ভারত কখনো ছিল না, এখনও নয়, এবং প্যালেস্টাইনে কিন্তু ভারত ত্রাণ পাঠাচ্ছেন। আরেকটা কথা যেটা উল্লেখ করতে হয় যে ব্রিক্স সামিটে ব্রাজিল, রাশিয়া, চায়না এবং সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়া, ভারত, তারা কিন্তু ইমিডিয়েট এই যুদ্ধ বন্ধ হওয়ার কথা বলেছে। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যুদ্ধটা হচ্ছিল কিভাবে। যুদ্ধটা আসলে শুরু হয় 7th অক্টোবর, এবং 7th অক্টোবর কেন? আনপ্রোভোকড আউটরেজ অন ইসরায়েল বাই হামাস। এবং হামাসের একটাই বক্তব্য ছিল যে তারা ঘোষিত নীতি যে ইসরায়েলকে এখান থেকে সরে যেতে হবে 1993 সালের আগের জায়গায়। এবারে একটা ঘটনা যেটা আমি বলি, দুটো ইসরায়েল এবং পিএলওর মধ্যে, পিএলওকে কিন্তু ভারত সরকার রেকগনাইজ করে এবং ইসরায়েলকেও রেকগনাইজ করে। এই দুজনের মধ্যে দুটো চুক্তি হয়। প্রথমটা ওয়াশিংটনে হয় 1993-তে, পরেরটা ইজিপ্টের তাবায় হয় 1995-এ। এবং এখানে দুজনের মধ্যেই কিন্তু সহাবস্থানের একটা ব্যাপার, আরাফাতের
নেতৃত্বে তখন পিএলও চলছিল, সেখানে এইটা স্বীকৃত হয়। কিন্তু হামাস আসার পর থেকে গাজাতে তারা বলছে আমরা এসব মানি না, আমরা এসব মানি না। ইসলামিক টেরোরিস্টদের এটা একটা মানে খুব চালু থিওরি। এবং এখানে বলা হলো আরেকটা কথা যে ইসরায়েল কত অত্যাচার করেছে এবং হাসপাতালে অবধি অ্যাটাক করেছে। এমনকি ইউনাইটেড নেশনসের টিমকেও ডেকে দেখানো হয়েছে, আমরা সবাই দেখেছি বিভিন্ন মিডিয়াতে, যে আল শিফা হসপিটালের নিচে কিভাবে বাংকার তৈরি করে এবং সেখানে কত অস্ত্রশস্ত্র রেখে হামাস সেখান থেকে অ্যাটাকটা শুরু করে। এবং 7ই অক্টোবর যে অ্যাটাকটা হয় সেটা ইসরায়েলের ওপরে অ্যাটাক হয় এবং সেখানে প্রথম দিনেই ইসরায়েলের যে মৃত্যুগুলো হয় তার সংখ্যা আমি বলছি অফিসিয়াল সংখ্যা 1200, যেটা আগে 1400 বলা হয়েছিল, পরে ওটা 1200-তে দাঁড়ায়। তার মধ্যে 31 জন ইউএস সিটিজেন আছে, 39 জন ফ্রেঞ্চ সিটিজেন আছে এবং 34 জন থাই সিটিজেন আছে। এদেরকে কিন্তু ইসরায়েলে গিয়ে হত্যা করে এই হামাসের যে সামরিক উইং। হামাস কিন্তু পলিটিক্যাল পার্টি নয়, পলিটিক্যাল পার্টির মানে একটা কামুফ্লাজ, একটা মুখোশের অন্তরালে একটা জেহাদি সামরিক আউটফিট। এবং এরা গাজা থেকে পুরো প্যালেস্টাইনকে কন্ট্রোল করতে চাইছে ফাতাকে অ্যানিলিয়েট করে। এবং বামপন্থী আমাদের ভাইদের উদ্দেশ্যে বলি যে ভারতবর্ষেও তারা কিন্তু প্রথম থেকে একটাই চেষ্টা করে গেছে, যে সেটা কি, তাদের খুব নীতিটা পরিষ্কার, যে আমরা জেহাদি ইসলামকে সমর্থন করি, যেমন গঙ্গাধর অধিকারীর থিসিসেও আছে। এবং এই আমরা সেই সময়কার দ্য মর্নিং নিউজেও আমরা দেখেছি 1946-47 সালে যে আগে পাকিস্তানকে স্বাধীনতা দিতে হবে, তারপরে ভারতের স্বাধীনতা, এটা বামপন্থীরা বলেছিল। এবং শুধু তাই নয়, দি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় যে অক্টারনলি মনুমেন্টের তলায় যে সভা হয় মুসলিম লীগের, সেই সভাতেও কিন্তু বামপন্থীরা তাদের সহযোগী ছিলেন এবং সেখান থেকে মাননীয় জ্যোতি বসু মহাশয় সেখানে স্টেজ আলো করে বসেছিলেন। অবশ্য উনি বক্তৃতা দেওয়ার সুযোগ পাননি, মাঝখানে পালিয়ে যান, হয়তো সেই কারণেই জ্যোতিবাবু এবং রতনলাল ব্রাহ্মণ দুজনে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে পার্টির হুইপের বিপক্ষে ভোট দিয়েছিলেন। এটা অনেকেই জানেন না, ঘটনাটা বললাম। এই গাজার যে হামাস, এই হামাস এখন কি করছে? হামাস প্যালেস্টাইনিয়ানদের সামনে রেখে ইসরায়েলের সঙ্গে লড়াই করতে চাইছে। আচ্ছা বলুন তো, এরা রিসার্চ করতে গেছে কি করতে গেছে জানি না, এই যে 31 জন ইউএস নাগরিক, 39 জন ফ্রেঞ্চ নাগরিক এবং 34 জন থাই নাগরিক, এরা যে প্রাণ দিল হামাসের বিনা প্ররোচনায় ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে আক্রমণে, তারপরে কি ইসরায়েল চুপ করে বসে থাকবে? ভারত সরকার সম্পর্কে একটা কথা বলা হচ্ছে, আমাদের বামপন্থী বন্ধুরা বোধহয় ভারত সরকারের একটা জিনিস লক্ষ্য করেননি। তাদের একটা অসুবিধে হয়ে যাচ্ছে যে কাশ্মীর ইস্যুতেও তারা অনেক সময় পাকিস্তানকে সমর্থন করেছেন। তারা ভারতবর্ষের একটা প্রভিন্স কাশ্মীর থেকে যখন কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করা হয় তখন তার বিরুদ্ধে তারা কোনো আন্দোলন করেছেন বলে জানা যায় না। এবং যখন 1962 সালে চীন আক্রমণ করে ভারত, তখনও তারা প্রশ্ন করেছিল চীন আক্রমণ করেছে কি না। কিন্তু তখন জওহরলাল নেহরুর কথা বলা হলো, তখন শুধু না, কংগ্রেসি আমলে আমাদের যে বিদেশ নীতি ছিল ভারতের, সেটা ছিল একটা সাবমিসিভ ডিফেন্স। সেখান থেকে একটা প্যারাডিগাম শিফট হয়ে গেছে। সেইটা বোধহয় বামপন্থী বন্ধুদের চক্ষুশূল হয়েছে যে এখন অফেন্সিভ ডিফেন্স, এই অফেন্সিভ ডিফেন্সের সুফল আমরা পাচ্ছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের খানিকটা হলেও আমাদের ইজ্জত বেড়েছে এবং অন্য অন্য জায়গায় আমরা এর প্রতিফলন যেটা সাম্প্রতিকতম কালে দেখতে পাই কানাডাতে পেয়েছি। এবং সেটা আমাদের বৈদেশিক নীতির জন্য জয়শঙ্করজি এটা পরিষ্কারভাবে বলেওছেন। এই অফেন্সিভ ডিফেন্স এইটা কিন্তু মানে অসুবিধে হয়ে যাচ্ছে বামপন্থীদের। তার কারণ হচ্ছে তাদের তো চিন্তাটা অন্যরকম।
চীন যখন সাধারণ ইসলামী সাধারণ উইঘুর মানুষদের ওপরে চরম অত্যাচার করে, ভারতবর্ষে একটি বামপন্থী কিন্তু কোনো তার প্রতিবাদ করেনি। ভারত সরকার কিন্তু উইঘুরদের এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আমি আবার আরেকটা জিনিস বলি, এই গাজার এখানে এটা লক্ষ্য করা উচিত যে এখানে রোহিঙ্গাদের জন্য আমাদের বামপন্থী ভাইদের চক্ষু সিক্ত হয়ে যায়, তাদেরকে এখানে থাকতে দিতে হবে। এই রোহিঙ্গাদের ব্যাপারটা কি? তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা মুসলিম, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে মায়ানমার থেকে, জুন্তা সরকার তাড়িয়েছে। এই যে জুন্তা সরকার, তারা কার জোরে ক্ষমতায় আছে? সেটা চীনের জোরে। ওরে বাবা, আমাদের পিতৃদেব চীনের স্বার্থে আঘাত দিলে চলবে না। সুতরাং চীন যদি ভারতবর্ষের কোনো জায়গায় দখলও করে নেয়, সেটা হচ্ছে সর্বহারাদের জিত। সেই একই রকমভাবে হামাসের মতো একটা টোটালি একটা মানে সন্ত্রাসী অর্গানাইজেশন, যারা ইসলামের নামে ইসলামী নাগরিক, প্যালেস্টাইনের ইসলামী নাগরিকদের কামানের খোরাক করে দেয়, তাদেরকে সমর্থন করা অনেকটা সেই নিজেরা যেমন নিঃস্ব হয়ে গেছে, শূন্যতে নেমে গেছেন এখানে, সেই জায়গায় চলে যাচ্ছে নো ভোট টু বিজেপির মতো। আর সেইখানেই বিজেপির ওপরে তাদের রাগ, জাতীয়তাবাদের ওপরে রাগ, কারণ বামপন্থীরা জাতীয়তাবাদে বিশ্বাসই করে না। কেন বিশ্বাস করে না? কারণ সিপিএমের দলিলেও আছে, গঙ্গাধর অধিকারী সিপিআইয়ের জেনারেল সেক্রেটারি ছিলেন, তার যে থিওরি, তার তত্ত্ব অনুযায়ী কিন্তু ভারত নাকি সোভিয়েটের মতো অনেকগুলো রাষ্ট্রের সমষ্টি। তারা বামপন্থীরা আজ পর্যন্ত বুঝতে পারেনি যে ভারতবর্ষের ঐক্যের ভিত্তিটা কোথায়। হিন্দু কি? হিন্দু একটা শুধু ধর্ম নয়, হিন্দু কিন্তু একটা ঐতিহ্য, একটা চলমান একটা পরিবেশ, একটা সংস্কৃতি। এই হিন্দুটাই বেঁধে রেখেছে এই হিন্দুস্থানকে বা ভারতকে। এবং আমাদের প্রধানমন্ত্রী যেমন ইসরায়েলের ওপরে এই ধরনের জঘন্য সন্ত্রাসী হানার নিন্দা করেছেন, একই সঙ্গে যুদ্ধ বন্ধ হওয়ার জন্য এবং প্যালেস্টাইনের লোকেদের যতটা সম্ভব ভারত থেকে সাহায্য দেওয়া শুরুও হয়ে গেছে। আর শেষ কথা আমি বলি যে এই হামাসকে যদি মানে খুব তাড়াতাড়ি বাধ্য করা না হয় তাদেরকে ছেড়ে দিতে, একটা জিনিস বারবার ভুল জায়গায় আমাদের বামপন্থীরা ঠেলে দিচ্ছে যে প্যালেস্টাইনিয়ান, এটা প্যালেস্টাইনিয়ান নয়, প্যালেস্টাইনিয়ানদেরকে কামানের খোরাক হিসেবে ইউজ করা হয়েছে। আজকে বলুন তো, আপনার বাড়িতে যদি কেউ অ্যাটাক করতে আসে, আপনি কি চুপ করে বসে থাকবেন? আজকে যদি গোপাল মুখার্জি না থাকতো, তাহলে আমরা পশ্চিমবঙ্গে এখানে দাঁড়িয়ে কি আমরা এই অনুষ্ঠান করতে পারতাম, নাকি বোরখার তলায় আমাদের সেই ওই যেটা সোহরাওয়ার্দী সাহেব চেয়েছিলেন সেইটাই দাঁড়াতো? কাজেই আগে তারা ইসরায়েলকে অ্যাটাক করেছে কারণ তাদের ঘোষিত নীতি হচ্ছে ইসরায়েলকে শেষ করে দাও। সুতরাং ইসরায়েল এখন কাউন্টার অ্যাটাক করছে, এটা খুব স্বাভাবিক। এবং এতে আমার তো মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের যে নীতিটা, যেটা হচ্ছে অহিংসার নীতি, অহিংসা পরম ধর্ম, কিন্তু অহিংসা মানে অন্য এসে মেরে যাবে আর আমি একগাল বাড়িয়ে দেবো, সেটা নয়। তখন কাউন্টার অ্যাটাক করতেই হবে। বাঁচার জন্য যদি আপনি কাউকে আঘাত করেন, সেটা কিন্তু ভারতীয় আইনেও দণ্ডবিধির মধ্যে পড়ে না। অবশ্যই আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হবে, বিরতির পর ফিরে আসব। তবে একটা কথা খুব স্পষ্টভাবে জানাই, খুব সুন্দরভাবে ডক্টর নারায়ণ চক্রবর্তী তিনি তার বক্তব্য পেশ করেছেন। কিন্তু আমাদের দেশে যারা রাষ্ট্রবাদী বা মনুবাদী বা যারা সনাতনপন্থী, অনেক ক্ষেত্রেই দেখা যায় নারায়ণবাবু যে কথা বলছিলেন, তারা অফেন্সিভ ডিফেন্সেই বিশ্বাস করেন। কোথাও কি তাহাদের শৌর্য বীর্যের অভাব ঘটিয়াছে? তা না হলে সবসময় তাদের সফট টার্গেট বামপন্থীরা হয় কেন? কেন এই দেশের মনুবাদী, রাষ্ট্রবাদী অথবা তথাকথিত জাতীয়তাবাদীরা সবসময় বামেদের আক্রমণ করে? তারা যাদের বিরুদ্ধে কথা বলেন, সে কথা বলতে বাধে কোথায়? আবার অনেকে বলেন এটাই তো স্বাভাবিক, কারণ জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, অনেকের ক্ষেত্রে ধর্ম ছাড়া রাজনীতি ততটাই অসহনীয়।
সত্যি কি তাই? সত্যি কি কোথাও কোথাও গোটা ভারতবর্ষের নীতি, রাষ্ট্রনীতি গুলিয়ে দিচ্ছে কোন পক্ষে তারা? কোথাও কি আমরা মধ্যপন্থা দিয়ে এগিয়ে যাচ্ছি? কোথাও কি সেটাই দরকার ছিল? কি বলবেন ডক্টর কুণাল সরকার? কি বলবেন নির্বেদ রায়? আমরা শুনবো, একটা বিরতির পর ফিরে আসব। তার কারণ এমন একটা প্রসঙ্গে আজকে আলোচনা যা শুধুমাত্র গাজা স্ট্রিপে আবদ্ধ নেই, শুধুমাত্র সোফা সেটে বসে টেলিভিশনের সামনে আমোদ দেখার জন্য নয়। তার কারণ গোটা পৃথিবী তাকিয়ে আছে সেদিকে। অনেকে বলছেন এই যুদ্ধ কোনোদিনও শেষ হবে না, শেষ হবে তখনই যখন ইসরায়েলকে সম্পূর্ণ নিকেশ করা হবে। আবার আরেক দল বলছেন না, এই যুদ্ধ তবে শেষ হবে যবে ইসরায়েল ফিলিস্তিনি অর্থাৎ প্যালেস্তাইনকে শেষ করবে। সত্যি কি তাই? আমরা কি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি? কোথাও কি এখনো আমরা মধ্যযুগীয় রীতিনীতিতে বিশ্বাস করছি? নখের বদলে নখ, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, আমরা সেই দিকেই এগোচ্ছি? তাহলে কি কোথাও মানব সভ্যতার ধ্বংসের বীজ বপন করা হয়ে গেছে? এখন শুধু তিলে তিলে গোটা পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। শুনবো, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি টাফ টক বিতর্কে।